ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ। আজকে শুরু করছি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। চলো শুরু করা যাক আজকের ক্লাস। কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আমরা জানি কবি তার বোন ডরথির সঙ্গে লন্ডনের টেমস নদীর উপরে ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্রস করার সময় তিনি যে অপরূপ সৌন্দর্য দেখেছিলেন সেটি দেখে তিনি ঘোড়ার গাড়ি থেকে না নেমে পারেননি। সেই ভোরবেলা ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তিনি যে অপরূপ দৃশ্য দেখেছিলেন সেই বর্ণনা নিয়েই আজকের কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রথম লাইন বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে পৃথিবীর এমন কিছু সৌন্দর্য আর নেই এর থেকে সুন্দর। আমরা জীবনানন্দ দাশের সেই কবিতার লাইনটি মনে করতে পারছি যে বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। এই পৃথিবীর এর থেকে বেশি সৌন্দর্য দেখানোর মতন আর কিছু নাই। এখানে প্রথম লাইনেই আমরা যে ফেয়ারটি পাচ্ছি, এই ফেয়ার মানে হলো অ্যাকচুয়ালি ফেয়ারনেস অর্থাৎ বিউটি। এখানে কবি লন্ডন শহরের বিউটির কথা বলছেন এই ফেয়ার শব্দটির মাধ্যমে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, আরো সুন্দর দেখানোর মতো এই পৃথিবীর আর কিছু নাই। অর্থাৎ এই দৃশ্য, যে দৃশ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে শহরটির দিকে তাকিয়ে দেখছেন, সেই দৃশ্যের কথাটাই বলা হচ্ছে এবং এই দৃশ্যটাকেই তিনি মনে করছেন আলটিমেট, এক্সট্রিম। তারপরে বলছে, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল, ডাল শব্দের অর্থ হলো আনইন্টারেস্টেড, ল্যাক অফ সেন্স অফ বিউটি, অর্থাৎ অনাগ্রহী। অর্থাৎ সেই ব্যক্তি যে এই সৌন্দর্য দেখেও পাশ কাটিয়ে চলে যাবে, সেই ব্যক্তি হলো ডাল। কোন দিক থেকে ডাল? ডাল অফ সোল। এই লাইনটার মধ্যে আমরা ইনভার্সন দেখতে পাই। বাক্যটি অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, হি would be dull of soul who could pass by। যে এই সৌন্দর্য দেখেও পাশ কাটিয়ে চলে যাবে, অর্থাৎ সেই ব্যক্তি হবে সোলের দিক থেকে ডাল, অর্থাৎ সেই লোকটির এস্থেটিক বিউটি সম্পর্কে কোনো সেন্স নাই। এস্থেটিক বিউটি সেই ব্যক্তিকে আকর্ষিত করে না, তাই সেই ব্যক্তিটি হবে ডাল। নেক্সট, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ম্যাজেস্টি শব্দটির অর্থ দেখো, ম্যাজেস্টি শব্দটির অর্থ হলো ইমপ্রেসিভ বিউটি, স্টেটলিনেস, অর্থাৎ অপরূপ সৌন্দর্য। সেই অপরূপ সৌন্দর্যটা এখানে তিনি দেখছেন এই দৃশ্যের মাধ্যমে। তাই বলছে এটা হচ্ছে এমন একটা দৃশ্য, এ সাইট সো টাচিং, যেটা কবির হৃদয়কে টাচ করে গেছে, কবির হৃদয়কে স্পর্শ করে গেছে, কবি মুভড হয়ে গেছেন। এবং সেটাই বলছে যে এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই সৌন্দর্যটা হচ্ছে অপরূপ সৌন্দর্য, ম্যাজেস্টিক, তাই তিনি বলছেন ইন ইটস ম্যাজেস্টি। নেক্সট লাইন, দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। তাহলে ডথ শব্দটা পেলাম। ডথ শব্দটা অর্থ হলো অ্যাকচুয়ালি ডাজ, আর্কেইক ফর্ম অফ ডাজ। আর্কেইক ফর্ম মানে হলো প্রাচীন ফর্ম, মানে ওল্ড ভার্সন। অর্থাৎ আগেকার যুগে যখন এই রোমান্টিক পিরিয়ডে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতাটি লিখছিলেন, তখন যে প্রাচীন ফর্ম ব্যবহার করা হতো, যে ভার্সন ব্যবহার করা হতো, সেই ভার্সনে ডাজটাকে লেখা হতো ডথ হিসাবে। তাই এখানে তিনি বলছেন ডথ। অর্থাৎ এখানে লাইনটি অ্যাকচুয়ালি হবে, দ্য সিটি নাও ডাজ ওয়্যার, সিম্পল প্রেজেন্ট টেন্স, যে এই শহরটি এখন পরিধান করে আছে। দ্য সিটি নাও ডাজ ওয়্যার, পরিধান করে আছে, লাইক এ গার্মেন্ট। গার্মেন্ট মানে হলো ড্রেস, পোশাক, পোশাকের মতন পরিধান করে আছে। পোশাকটা কিসের পোশাক? দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই সকালের সৌন্দর্য। এখানে কবির ভাষায় তিনি বলছেন যে সিটি লন্ডন যেন সূর্যের কিরণের যে সৌন্দর্য বা সূর্যের কিরণের সময় যে সকালের সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে পরিধান করে আছেন। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ লাইক আ গার্মেন্ট। এখানে পোশাকের সঙ্গে বিউটি অফ দ্য মর্নিং কে তুলনা করা হচ্ছে, এটি হচ্ছে একটি সিমিলি। তারপরে কি বলছে? সাইলেন্ট
নিস্তব্ধ, সৌন্দর্যটা দেখতে গিয়ে দেখছেন যে নিস্তব্ধ, চুপচাপ, শুনশান। বেয়ার, বেয়ার মানে কি? বেয়ার মানে হলো নগ্ন। বেয়ার মানে অ্যাকচুয়ালি হচ্ছে আনকভার্ড, বেসিক, ন্যাচারাল। বেয়ার, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা কিভাবে জন্মগ্রহণ করি? বেয়ার, নগ্ন ভাবে, এবং সেটাই আমাদের ন্যাচারালিটি। এটাই হচ্ছে ন্যাচারাল, মানে আমরা যেভাবে পৃথিবীতে এসেছি, যেভাবে প্রকৃতি আমাদেরকে নিয়ে এসছে, সেটাই হচ্ছে ন্যাচারাল। তো বেয়ার শব্দটির মধ্যে সেই ন্যাচারালিস্টিক ভিউ রয়েছে, এখানে আমরা ন্যাচারালিজমকে খুঁজে পাচ্ছি। অর্থাৎ এটাই হচ্ছে আসল সৌন্দর্য, এটাই হচ্ছে পৃথিবীর আসল সৌন্দর্য। সেটা সাইলেন্ট অবস্থায় আছে এবং সেটা বেয়ার, অর্থাৎ এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নেই, এখানে কোনো ম্যানমেড বিউটি, আর্টিফিশিয়াল বিউটির অস্তিত্ব নেই। এখানে যা কিছু আছে সবটাই হচ্ছে ন্যাচারাল। তাই কবি এখানে বলছেন সাইলেন্ট, বেয়ার। Ships, towers, domes, theaters and temples lie open unto the fields and to the sky. তাহলে এখানে কি কি জিনিসের কথা উল্লেখ করছেন? শিপস অর্থাৎ জলজাহাজ, টাওয়ার্স অর্থাৎ বড় বড় টাওয়ার, ডোমস গম্বুজ, থিয়েটার্স মানে যেখানে নাটক ইত্যাদি অভিনয় করা হয়, হল, আমাদের আজকের মাল্টিপ্লেক্স, তখনকার দিনে ছিল থিয়েটার। টেম্পলস মানে আরাধনালয় বা প্রার্থনালয়, যেটাকে আমরা বলি মন্দির, সেগুলো লাই শুয়ে আছে, সেগুলো যেন শুয়ে আছে। ওপেন খোলা অবস্থায়, আনটু দ্য ফিল্ডস, আনটু শব্দের অর্থ কি? আনটু শব্দের অর্থ হচ্ছে টু, টু প্রিপোজিশন আমরা ব্যবহার করি টু, তারই আর্কাইক ফর্ম বা প্রাচীন ফর্ম হচ্ছে আনটু। সেগুলো ফিল্ডের দিকে মুখ করে শুয়ে আছে, অ্যান্ড টু দ্য স্কাই আকাশের দিকে মুখ করে শুয়ে আছে। তাহলে এখানে কবি যে সমস্ত এলিমেন্ট গুলোর কথা বললেন, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এই অবজেক্টিভ ওয়ার্ল্ডের জিনিস, আর্থলি থিংস। এই সমস্ত জিনিসগুলো ওপেন শুয়ে আছে, কার দিকে মুখ করে? ফিল্ডের দিকে মুখ করে এবং আকাশের দিকে মুখ করে। এখানে কবি যেন এই সৌন্দর্যটাকে স্যান্ডউইচ করছেন এই পৃথিবী এবং স্বর্গের মাঝখানে। তিনি যেন এই পৃথিবী থেকে এই সৌন্দর্যটার উপর দিয়ে ভর করে পৌঁছে যেতে চাইছেন হিভেনলি একটা অ্যাটমসফিয়ারে, হিভেনে পৌঁছে যেতে চাইছেন। এখানেই ওয়ার্ডসওয়ার্থের যে প্যান্থেইজম অর্থাৎ নেচারের মধ্যে স্পিরিচুয়ালিটি খুঁজে পাওয়া, নেচারের মধ্যে গডের অ্যাপিয়ারেন্সে খুঁজে পাওয়া, সেটা আমরা এখানে পাচ্ছি। তার জন্য এখানে পরপর দুটো জিনিস বলেছেন, আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এখানে স্কাই স্ট্যান্ডস ফর হিভেন অ্যান্ড ফিল্ড স্ট্যান্ডস ফর আর্থ। Field stands for earth and sky stands for heaven. অর্থাৎ স্বর্গ এবং মর্তের মধ্যে যেন একটা সেতু বন্ধন তৈরি করছেন কবি এই বিউটির মাধ্যমে, এবং এই বিউটির এলিমেন্ট গুলোই হচ্ছে যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। প্রচন্ড ফিলোসফিক্যাল কথাবার্তা আছে লাইনটার মধ্যে। নেক্সট, all bright and glittering in the smokeless air. ব্রাইট মানে তো আমরা জানি উজ্জ্বল, ভাইব্র্যান্ট। গ্লিটারিং শব্দের অর্থ, গ্লিটারিং শব্দের অর্থ হচ্ছে শাইনিং, স্পার্কলিং লাইট অর্থাৎ চকচকে। অর্থাৎ এখানটা করে তিনি বলছেন যে সমস্ত কিছু, যা কিছু এখানে ব্রাইট, যা কিছু এখানে গ্লিটারিং চকচকে, সেগুলো আরো চকচকে হয়ে উঠছে ইন দ্য স্মোকলেস এয়ার, এই ধোঁয়াহীন বাতাসে। স্মোকলেস কেন? কারণ সময়টা হচ্ছে ভোরবেলা, এই সময়ে শহরের সবাই ঘুমিয়ে আছে, এই সময়ে কোনো যানবাহন চলছে না, এখানে কলকারখানা সব কিছু এখন বন্ধ অবস্থায় রয়েছে, তাই কোনো রকম ধোঁয়াই কিন্তু এখানে উঠছে না। তাহলে এই স্মোকলেস এয়ারটার মাধ্যমে আমাদেরকে কবি রিমাইন্ড করে দিচ্ছেন দ্য ইন্ডাস্ট্রিয়াল হুইলস অফ দ্য সিটি ইজ স্টিল, অর্থাৎ যে শিল্প কর্মের যে চাকা সেটা এখন ঘোড়া বন্ধ রয়েছে, যানবাহনের যে চাকা সেটা এখন ঘোড়া বন্ধ রয়েছে। এখন এই শহরটা সেই প্রকৃতির আদিমকালে যেমন ছিল, আদিমকালের প্রকৃতির সময় যেমন ছিল সেরকম অবস্থায় রয়ে আছে। তাই তিনি এখানে বলছেন অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। এই স্মোকলেস এই শব্দটার মধ্যে কিন্তু কবি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এই শহর এখন যানবাহন থেকে দূরে, এই শহর এখন ইন্ডাস্ট্রিয়াল যে ধোঁয়া সেখান থেকে দূরে। এখানে শহরের যে বিজি শিডিউল, যে বিজি লাইফ, সেটা এখনো শুরু হয়নি। তারপরে লাইন, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য কখনো এত সুন্দরভাবে কিরণ দেয়নি। স্টিপ, স্টিপ শব্দের অর্থ কি? স্টিপ শব্দের অর্থ হচ্ছে ফলিং শার্পলি অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে লম্বভাবে কিরণ দেওয়া। সূর্য কখনো এই সকালবেলায় এত সুন্দর করে কিরণ দেয়নি, এত লম্বভাবে কিরণ দেয়নি। সূর্যের কিরণটাও যেন আজকে খুব বিউটিফুল। বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য এত লম্বভাবে এত সুন্দরভাবে কখনো কিন্তু কিরণ দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে সৌন্দর্য, স্প্লেন্ডার মানে কি?
স্প্লেন্ডার মানে হচ্ছে ম্যাগনিফিসেন্ট, গ্র্যান্ডার, অপরূপ সৌন্দর্য। ইন ইজ ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে প্রথম কিরণ, এই সকালবেলায় ভোরবেলায় সূর্য প্রথম কিরণ দেবে, তাই এখানে হিজ বলতে, এই লাইনটাই হিজ বলতে ইন্ডিকেট করছে কাকে? সানকে, সূর্যকে ইন্ডিকেট করছে এই হিজে। যে সূর্য যখন প্রথম কিরণ দেয় তখন যে সৌন্দর্যটা হয়, আজকের সকালে, যে সকালে কবি ওই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লন্ডন শহরের দৃশ্য উপভোগ করছেন, সেই দিন কিন্তু সূর্য আরো সুন্দরভাবে কিরণ দিয়েছে, এবং এরকম সুন্দরভাবে কিরণ সূর্য আগে কখনো দেয়নি, এইটাই মনে করছেন কবি। ভ্যালি, রক অর হিল, নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। এবং কবি ওই ব্রিজ থেকে যে ভ্যালি মানে উপত্যকা, রক মানে পাথর, হিল মানে পাহাড়, এগুলো দেখছেন, সেগুলো কবি কখনো এমন ভাবে দেখেননি, এমন ভাবে অনুভব করেননি। এ কাম সো ডিপ, এত শান্ত, এত গভীর। তাহলে কবি এখানে দেখো কাম শব্দটার সঙ্গে ডিপ শব্দটাকে প্যারালালি রেখেছেন। কাম ডিপ, কাম মানে কি? কাম মানে শান্ত, কোয়াইটনেস, এটা শান্ত ভাব, আর ডিপ মানে গভীর। তাহলে এখানে সেই সত্যই সুন্দর ওই কথাটার মতন চলে আসছে, যেটাই কাম সেটাই ডিপ, আর যেটাই ডিপ সেটাই কাম, যেটা শান্ত সেটাই গভীর, যেটাই গভীর সেটাই শান্ত। তাহলে কবি এখানে ওই শহরের সৌন্দর্যে এতটাই নিমগ্ন যে তিনি ওই সৌন্দর্যটাকে এতটাই উপভোগ করছেন যে বলছেন এ কাম সো ডিপ, এতটাই সুন্দর, এতটাই শান্ত, এতটাই গভীর, তিনি আগে কখনো দেখেননি এই ভ্যালি, এই রক, এই হিল। তাহলে কবি ওই ব্রিজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শহরের সৌন্দর্য দেখতে গিয়ে শহরের বিভিন্ন এলিমেন্টকে দেখছেন সুন্দরভাবে, শান্তভাবে, গভীরভাবে। নেক্সট, দ্য রিভার গাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। এখানে গ্লাইডেথ শব্দটা পেলাম। গ্লাইডেথ হচ্ছে আর্কাইক ফর্ম অফ গ্লাইড, গ্লাইডের ওল্ড ভার্সন। গ্লাইড শব্দের অর্থ হচ্ছে মুভ উইথ স্মুথ, কোয়েট অ্যান্ড কন্টিনিউয়াস মোশন, অর্থাৎ শান্তভাবে বয়ে চলা। একটা নদী, দ্য রিভার, নদীটা মানে এখানে টেমস রিভারের কথা বলা হচ্ছে। দ্য রিভারটা কি রিভার? দ্য রিভারটা হলো দ্য টেমস, টেমস রিভার, এটাই লন্ডনের প্রধান নদী। তো টেমস রিভারটা কেমন ভাবে চলছে, বয়ে চলছে? স্মুথলি, এটা কন্টিনিউয়াসলি এবং স্মুথলি বয়ে চলছে। অ্যাট হিজ ওন সুইট উইল, এখানে হিজ বলতে, এই হিজটা বলতে কিন্তু রিভারকে বোঝানো হচ্ছে। এই হিজটা, প্রথমে যে হিজটা বললাম সেটা সানকে, দ্বিতীয় ক্ষেত্রে যে হিজটা পেলাম সেটা রিভারকে বোঝানো হচ্ছে। এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু লাইন তুলে দেবে তাই বলবে হিজ বলতে কাকে রেফার করা হচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে এখন যে হিজটার কথা বলছি, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন উইল, এটা এখানে হিজ বলতে কিন্তু নদীকে বোঝানো হচ্ছে। ওন মানে নিজস্ব, সুইট মানে মিষ্টি, এখানে উইল মানে ইচ্ছা। উইল মানে কি বললাম? ইচ্ছা, মানে নদী তার আপন ইচ্ছায় স্মুথলি বয়ে চলছে। তাহলে এখানে উইল মানে ইচ্ছা, এবং তার আগে একটা অ্যাডজেক্টিভ আছে সুইট। সুইটটা কেন ব্যবহার করা হলো? মানে নদীটা এত সুন্দরভাবে, স্মুথলি, কোয়াইটলি মুভ করছে, যেন মনে হচ্ছে নদী তার মিষ্টি গতি নিয়ে এগিয়ে চলছে। তাই এখানে মিষ্টি ইচ্ছাকে ইন্ডিকেট করেছেন। আসলে তিনি নদীর যে সুন্দর গতি সেটাকেই সুইট বলতে চেয়েছেন, সুইট উইল। নেক্সট, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। ডিয়ার গড, এটাই ওয়ার্ডসওয়ার্থ, এটাই ওয়ার্ডসওয়ার্থের প্যান্থেইজম। কবি ন্যাচারাল বিউটি দেখতে দেখতে গডকে স্মরণ করছেন, গডকে ডাকছেন। এখানে এই যে ঈশ্বরকে আহ্বান করা, ডিয়ার গড, এটা হলো অ্যাপোস্ট্রফি। যখন কোনো কিছুকে আহ্বান করা হয় তখন সেটাকে ফিগার অফ স্পিচে অ্যাপোস্ট্রফি বলে। এখানে এই প্যান্থেইজমটা আমরা পাচ্ছি, এই জন্যই আমরা ওয়ার্ডসওয়ার্থকে প্যান্থেইস্ট বলি, যেটা আমি ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে ঈশ্বরকে তিনি ডাকছেন কারণ তিনি এই লন্ডন শহরের সৌন্দর্যে মুগ্ধ। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এখানে ভেরি শব্দটি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। এই ভেরি অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে পার্টিকুলার। জেনারেলি ভেরিটা হয় অ্যাডভার্ব, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এখানে সেই নির্দিষ্ট বাড়িগুলোর কথা বলা হচ্ছে যে বাড়িগুলো কবি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দেখতে পাচ্ছেন লন্ডন শহরের, এবং সেই বাড়িগুলি যেন ঘুমিয়ে রয়েছে। সিম মানে মনে হওয়া, সিম অ্যাসলিপ যেন মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ নিস্তব্ধতা, সাইলেন্ট যে ব্যাপারটা আছে সেটা দেখে মনে করছেন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সমস্ত শক্তিশালী হৃদয় যেন স্থির হয়ে শুয়ে আছে। মাইটি শব্দের অর্থ হলো স্ট্রং বা পাওয়ারফুল, শক্তিশালী। এখানে কিন্তু মাইটি হার্ট বলতে যে লন্ডনের পিপল যারা ওই বাড়িগুলির মধ্যে শুয়ে আছে সেই সমস্ত মানুষদের হৃদয়ের কথা বলা হচ্ছে। তাহলে শহর তো
ইনঅ্যানিমেট অবজেক্ট, কিন্তু এখানে তিনি শহরের মাইটি হার্ট বলে শহরকে পার্সনিফাই করছেন। এখানে আমরা পাচ্ছি পার্সনিফিকেশন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি লন্ডন শহরের মানুষদের যে হৃদয়, মাইটি হার্টটা কাদেরকে ইন্ডিকেট করছে না, তো লন্ডন শহরের পিপলদেরকে ইন্ডিকেট করছে। মাইটি হার্ট, দ্য পিপল অফ লন্ডন, দ্য পিপল অফ লন্ডন, লন্ডন শহরের মানুষজনদেরকে ইন্ডিকেট করছে। তারা এই সময়ে শুয়ে আছে, নিদ্রায় আচ্ছন্ন, ঘুমিয়ে আছে। দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, স্থির হয়ে শুয়ে আছে। এই মাইটি হার্ট কোথায় রয়েছে না, তো ওই সমস্ত বাড়িগুলোর মধ্যে রয়েছে। তাই বাড়িগুলোকেও যেন মনে হচ্ছে স্থির হয়ে আছে, এবং এই বাড়িগুলো হচ্ছে শহরের এলিমেন্ট, তাই শহরটা স্থির হয়ে আছে। আসলে এই মাইটি হার্ট শব্দের প্রয়োগ করে কবি ওয়ার্ডসওয়ার্থ একটা মেটাফোর ইউজ করেছেন। মেটাফোর মানে হলো ইমপ্লিসিট কম্প্যারিজন, অন্তর্নিহিত তুলনা। কিসের সঙ্গে কিসের তুলনা? একটা শহরের তো হার্ট থাকতে পারে না, তাহলে শহরকে পার্সনিফাই করা হচ্ছে, এবং সেই ব্যক্তিত্ব আরোপ করার পরে শহরটির যেন একটা হৃদয় তৈরি হয়েছে, এবং সেই হৃদয়কে তিনি গ্লোরিফাই করছেন। এবং এই মাইটি হার্ট আসলে বোঝাচ্ছে ভাইটালিটি অ্যান্ড এনার্জি অফ দ্য সিটি। এই শহরের প্রাণ, এই শহরের এনার্জি, শক্তি, সেটাকে তিনি বুঝিয়েছেন এই মাইটি হার্ট দিয়ে। এখন যে এনার্জি, যে ভাইটালিটি নিদ্রায় আচ্ছন্ন, যেটা এখন সাইলেন্ট, এটাই হচ্ছে এই কবিতার মূল থিম, যেটা হচ্ছে কোয়াইটনেস বা কামনেস। এবং আমি প্রত্যেকটা লাইন পড়তে পড়তে অনেক জায়গাতেই খুঁজে পেয়েছি এই কামনেস বা কোয়াইটনেস থিমটি। আমরা দেখে নেব এবার এই কবিতাটির কোন কোন শব্দের মধ্যে আমরা এই কোয়াইটনেস বা কামনেসটি পাই। প্রথম শব্দ আমরা পেয়েছিলাম সাইলেন্ট, এই শব্দটির মাধ্যমে আমরা কোয়াইটনেস খুঁজে পেয়েছিলাম। লাই, শুয়ে থাকা, কেউ যখন শুয়ে থাকে সে নিশ্চয়ই শান্ত আছে বলেই শুয়ে আছে, তার জন্য লাই শব্দটার মধ্যে আমরা কোয়াইটনেস পাই। স্মোকলেস এয়ার, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল হুইলস অফ দ্য সিটি আর স্টিল, সেজন্য সেখানে স্মোকলেস এয়ার, কোনো যানবাহন চলছে না, কোনো কলকারখানা চলছে না, স্মোকলেস এয়ার। তাই এই স্মোকলেস এয়ারের মাধ্যমে কিন্তু আমরা একটা কোয়াইটনেস খুঁজে পাচ্ছি। তারপরে ডিরেক্টলি বলা আছে এ কাম সো ডিপ, এবং এই কাম এবং ডিপের মাধ্যমে আমরা কোয়াইটনেস খুঁজে পাচ্ছি। নেক্সট গ্লাইডেথ, নদী দ্য টেমস কুলুকুলু ধ্বনি তুলে শান্তভাবে বয়ে চলছে, এবং মসৃণ ভাবে বয়ে চলার যে গতি, এর মধ্যে একটা ইউনিফর্মিটি আছে, এবং যেটার জন্য আমরা এই গ্লাইডের শব্দটার মধ্যে একটা শান্ত ভাব পাচ্ছি। অর্থাৎ নদীটার কিন্তু গতি উচ্চ গতি নয়, নদীটা কিন্তু ভায়োলেন্টলি ফ্লো করছে না, নদীটা বেশ শান্তভাবে ফ্লো করছে। তাই গ্লাইডের শব্দটার মধ্যে আমরা পাচ্ছি কোয়াইটনেস। অ্যাসলিপ মানে ঘুমিয়ে থাকা, অবশ্যই যে মানুষটা বা যে ব্যক্তি স্থির ভাবে থাকবে, কাম অ্যান্ড কুল অ্যান্ড কোয়াইট থাকবে, সেই অ্যাসলিপ হতে পারবে। তাই অ্যাসলিপ শব্দটার মধ্যে আমরা পাচ্ছি কোয়াইটনেস, এবং শেষ পর্যন্ত স্টিল অর্থাৎ স্থির, এই শব্দটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কোয়াইটনেস। তাহলে এই কবিতার মধ্যে আমরা বেশ কিছু ফিগার অফ স্পিচ পেলাম, সিমিলি পেলাম, মেটাফোর পেলাম, আমার অ্যাপোস্ট্রফি পেলাম, পার্সনিফিকেশন পেলাম, যেগুলো আমি টুকটুক করে পড়াতে পড়াতে আলোচনা করেছি। এমসিকিউ এর জন্য কোন কোশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করেছি। আশা করি এই কবিতাটি সম্পর্কে খুঁটিনাটি এবং এমসিকিউ ওরিয়েন্টেড ভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, শিখতে পেরেছো, জানতে পেরেছো। এভাবেই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, শেখার সঙ্গে থাকো, শিখতে থাকো। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।